আমরা সার্ভাইভার সিরিজে সেথ রলিন্সকে তো দেখতে পেলাম না, কিন্তু আজকে মানডে নাইট ড্রতে আমরা সেথ রলিন্সকে দেখতে পেয়ে গেলাম। আর আজকে সেথ রলিন্সের যে রূপটা দেখতে পেলাম, যেটা দেখে বেশ ভালোই লাগছে বলতে হবে, কারণ এখানে স্টোরি লাইন তো বেশ ইন্টারেস্টিং হয়ে উঠেছে। তো কী হয় যে আজকে আমরা সিএম পাঙ্ককে মানডে নাইট ড্রয়ের কিক অফ করতে দেখতে পাই। এখানে সিএম পাঙ্ক বেশি কিছু বলতো, তো এখানে তাকে সেথ রলিন্স ইন্টারফেয়ার করে দেয়। তো সেথ রলিন্স এখানে সে সিএম পাঙ্ককে বলে যে তুই যেদিন রিটার্ন করেছিলিস আমার সেদিনই তোকে মেয়েরা কোম্পানি থেকে বের করে দেওয়া উচিত ছিল, আর আমার কাছে অনেক সুযোগও ছিল, কিন্তু আমি প্রত্যেকটা সুযোগ মিস করেছি। আমার তোকে যখনই দেখেছিলাম তখনই আমার তোকে মেরে একেবারে পুরোপুরি সব কিছু মিটিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু এটা করিনি। আর আজকে দেখ তুই আমার সবথেকে বড় শত্রু রোমান রেন্সের টিমে জয়েন করেছিস আর রোমান রেন্সকে সাহায্য করছিস। সেথ রলিন্স তো পুরোপুরি এখানে রেগে রয়েছে। সিএম পাঙ্ক যখন থেকে ডাব্লিউডব্লিউতে রিটার্ন করেছে তখন থেকেই সেথ রলিন্সের সাথে এই রাইভালরি চলছে, আর এখন সেটা পুরোপুরি বলতে পারো একটা চরম পর্যায়ে চলে এসছে, আর বা বলতে পারো যে এটার ফাইনালি একটা সূত্রপাত হয়ে গেছে। তো সিএম পাঙ্ক এখানে সেথ রলিন্সের মাথা খারাপ করে দেওয়ার জন্য বা তাকে রাগিয়ে দেওয়ার জন্য আরও একটা কথা বলে, যেটা শুনে অফকোর্স মাথা তো খারাপ হবেই, কারণ সিএম পাঙ্ক এখানে সেথ রলিন্সকে বলে একসময় তুই চ্যাম্পিয়ন ছিলিস, আর তখন তো তোর কাছে চ্যাম্পিয়নশিপ ছিল, তাই জন্য আমার তোর সাথে লড়ার একটা কারণও ছিল, কিন্তু এখন তো তুই চ্যাম্পিয়ন নোস, তাহলে আমি এখন তোর কাছে কেনই বা তোর সাথে লড়তে যাব? আমি তোকে কোনো গুরুত্বই দিই না, তুই তোর কোনো ভ্যালুই নেই, আমি তোর সাথে লড়তে চাই না, তোর কোনো দামই নেই এখানে। যতদিন চ্যাম্পিয়নশিপ ছিল ততদিনই দাম ছিল। এটা শুনে তো সেথ রলিন্স বহুত রেগে যায়, আর তারপরে সেথ রলিন্স সিএম পাঙ্কের ওপর অ্যাটাক করে দেয়, কিন্তু মাঝখানে কাবাম্বে হাড্ডি হয়ে এখানে চলে আসে স্যামি জেন আর জে উসো, আর এরা এদেরকে ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। এখানে জে উসো তো সিএম পাঙ্ককে নিয়ে রিংয়ের বাইরে চলে যায়, আর স্যামি জেন এখানে সেথ রলিন্সকে সামলায়। আর এখানে সেথ রলিন্স তো বহুত রেগে আছে। সেথ রলিন্স এখানে জে উসোকে বলে দেয় যে ভাই তোর এখানে থাকার কোনো দরকার নেই, তুই ভাই রোমান রেন্সের কাছেই যা। আর তারপরে স্যামি জেনকেও বলে দেয় যে জে উসো তো নয় ঠিক আছে, সে তো না হয় ওর ফ্যামিলি খারাপ হোক ভালো হোক ও সে তার সাহায্য করবে, কিন্তু তুই কোথাকার কে? তুই তো কোনো ফ্যামিলি মেম্বারও নোস, তাহলে তুই কেন সাহায্য করতে যাচ্ছিস রোমান রেন্সের? তো এখানে স্যামি জেনের একটু ইলজিক্যাল কথা তো দেখতে পেলাম। স্যামি জেন এখানে সমস্ত দোষ সেথ রলিন্সের ওপরই চাপিয়ে দেয়, আর বলে যে রোমান আজকের যে মনস্টারে পরিণত হয়েছে সেই তার পেছনে তুই দায়ী, তো তোর জন্যই রোমানের আজ এই অবস্থা। তো দেখতে গেলে সেথ রলিন্স তো রোমানের উপর টার্ন করেছিল সেই অনেক বছর আগে 2015-র দিকে, 2014-র দিকে। তো তখন তো সেথ রলিন্স হিল ছিল, আর তারপর সেথ রলিন্সের আমরা 2017 সালের আগেই ফেস টার্ন দেখতে পেয়ে যাই। তো রোমান তখন মনস্টার হলো না, এত বছর পর গিয়ে সে মনস্টার হয়েছে, আর এখন সেই দোষটা সেথ রলিন্সের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা একটু আমার কাছে ইলজিক্যাল লাগলো, যখন হওয়ার তখন হলো না, এত বছর পর হয়েছে, তো সেটার দোষও এখন সেথ রলিন্সের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। রোমান যদি 2016-2017তেই হিল হয়ে যেত তাহলে না এটা সেথ রলিন্সের ওপরে বলা যেত, কিন্তু তারপর তো 2017 সালে সেথ রলিন্স ফেস হয়ে যাওয়ার পর রোমান আর সেথ রলিন্স অনেকবার একসাথে কাজ করেছে, তখন আমরা এরকম কিছু দেখতে পাইনি। তো এইটা আমার কাছে একটু ইলজিক্যাল লাগলো। আর শেষ পর্যন্ত এখানে কী হয়েছে, স্যামি জেন সেথ রলিন্সের মাথা তো আগে থেকেই গরম ছিল, আর এখন এইসব কথা বলে মাথা আরও গরম করে দিয়েছে। আর আমরা দেখতে পাই যেখানে সেথ রলিন্স তো স্যামি জেনকে একদম পছন্দ করছে না। আর শেষ পর্যন্ত এখানে আমরা স্যামি জেন সেথ রলিন্সকে চ্যালেঞ্জ করে দেয়। আজকের মানডে নাইট রয়ের মেন ইভেন্টে আমরা সেথ রলিন্স ভার্সেস স্যামি জেনের মধ্যে ম্যাচও একটা দেখতে পাই। তো দেখতে গেলে এখানে সেথ রলিন্সের হিল টার্ন তো হয়নি, কিন্তু সেথ রলিন্সকে এখানে একটা অ্যান্টি হিরোর মতো দেখানো হয়েছে, মানে সে না তো ফেস আর না তো হিল, সে একটা মাঝামাঝি পর্যায়ে রয়েছে। তার যেটা ঠিক মনে হবে সে সেটাই করবে, বা তোমরা একটা অ্যান্টি হিরো টাইপেরও বলতে পারো, যেমনটা আমরা ঠিক ড্রু ম্যাকিন্টায়ারকে দেখি। ড্রু ম্যাকিন্টায়ার একজন হিল হওয়া সত্ত্বেও যে কথাগুলো বলে সেগুলো ঠিক বলে। তারপর রয়েছে কেভিন ওভেন্সের যে কথাগুলো বলে সেগুলো কিন্তু একদমই ঠিক বলে লজিকের সাথে, কিন্তু সে একজন হিল, কিন্তু আমাদের এমনটা মনে হয় যে কেভিন ওভেন্স একজন ফেস, কারণ কেভিন ওভেন্স ড্রু ম্যাকিন্টায়ার যে কথাগুলো বলে সেগুলো কিন্তু একদমই সত্যি কথা। তো সেথ রলিন্সের সাথেও সেরকমই কিছু একটা দেখতে পাচ্ছি আমরা। আর তাছাড়া স্যামি জেনকে দেখতে গেলে স্যামি জেনের কথাটা আমার ইলজিক্যাল এই জন্য লাগছে, এখন সেথ রলিন্স যে কথাগুলো বলছে রোমানের এগেনস্টে, এই কথাগুলো কিন্তু স্যামি জেনই 2-3 সপ্তাহ আগে রোমানের এগেনস্টে বলছিল, আর আজকে সে রোমানের টিম জয়েন করে নিয়েছে, তাই সেথ রলিন্সের কথাগুলো তার অযৌক্তিক লাগছে। আর আমরা রয়্যাল মেন ইভেন্টে স্যামি জেনের সাথে সেথ রলিন্সের একটা ম্যাচও দেখতে পাই। আর ম্যাচ শুরু হওয়ার আগে আমরা দেখতে পাই যে ব্যাক স্টেজেতে জেউসের উপর কেউ একজন অ্যাটাক করেছে। তো কে অ্যাটাক করেছে সেটা আমরা পরে জানতে পারি, কিন্তু স্যামি জেন তো বলে দেয় এই অ্যাটাকটা সেথ রলিন্স করেছে। এদের মধ্যে ম্যাচ শুরু হয়, আর স্যামি জেন জেউসের ওপর অ্যাটাক হওয়ার ফলে এত বেশি রেগে রয়েছে যে স্যামি জেন চেয়ার নিয়ে চলে আসে সেথ রলিন্সকে মারার জন্য, কিন্তু এখানে চেয়ার দিয়ে মারলে তো ডিসকোয়ালিফিকেশন হয়ে যেত, কিন্তু স্যামি জেনের এখানে জেউসের প্রতি দরদ একটু বেশি উদ্দে উঠছিল, তাই জন্য তার মাথা ঠিক ছিল না, সে চেয়ার নিয়ে মারতে যাবে ভাবছিল, কিন্তু তারপর রেফারি তাকে থামিয়ে দেয়, আর তারপর সে চেয়ারটা রেখেও দেয়, কিন্তু তারপরেই সেথ রলিন্স এখানে তাকে রোল করে পিন করে দেয়, আর এখানে স্যামি জেন ম্যাচ হেরে গেছে।
আর সেথ রলিন্স তাকে যাওয়ার সময় এটাও বলে দেয় যে ভাই দেখ তোর মন ভালো, কিন্তু ভাই কখনো কখনো নিজের মাথার বুদ্ধিটাও ইউজ করে নে, তাহলে তুই বুঝতে পারবি যে কে ভালো আর কে ঠিক। তো সেথ রলিন্স এখান থেকে চলে যায়, কিন্তু তারপর আমরা দেখতে পেলাম যে জেউসের উপর কে অ্যাটাক করেছিল। এখানে ড্রু ম্যাকিন্টায়ারের রিটার্ন হয়, আর ড্রু ম্যাকিন্টায়ার এসে এখানে স্যামি জেনকে ক্লেমর কিক লাগিয়ে দেয়। তো এখানে অনেকে বলছে যে ড্রু ম্যাকিন্টায়ার কেন এলো, ড্রু ম্যাকিন্টায়ারের তো এখানে আসার কোনো লজিক পাচ্ছি না। তো লজিক এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ড্রু ম্যাকিন্টায়ারের তো ব্লাড লাইনের সাথে অনেক পুরনো শত্রুতা। ড্রু ম্যাকিন্টায়ার ব্লাড লাইনের কোনো মেম্বারকে জীবনে কোনো দিন ক্ষমা করবে না। জেউসের সাথে সবসময় ঝামেলা লেগেই থাকে, জেউসের সাথে তো এখনও ঝামেলা ড্রু ম্যাকিন্টায়ারের চলেছে। আর তারপর দেখতে পেলাম যে সিএম পাঙ্কের সাথে ড্রু ম্যাকিন্টায়ারের রাইভালরি এতদিন ধরে চললো, আর সেই সিএম পাঙ্ক এখন ব্লাড লাইনের তরফে রয়েছে। তো বুঝতেই পারছো যে ড্রু ম্যাকিন্টায়ারের মাথাটা কত বেশি গরম হয়ে থাকবে। সিএম পাঙ্ক তার এত বড় শত্রু, সেও চলে গেছে ব্লাড লাইনের দিকে, আর ব্লাড লাইন তো ড্রু ম্যাকিন্টায়ারের চিরশত্রু ছিলই। তো সেই কারণেই প্রথমে আমরা দেখতে পেলাম যে জেউসের উপর অ্যাটাক হলো, আর তারপরে স্যামি জেনের উপরেও অ্যাটাক হয়ে গেল। আর আমি তোমাদেরকে আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ড্রু ম্যাকিন্টায়ার খুব তাড়াতাড়ি রিটার্ন করবে। সে এতদিনে তো মেডিকেলি ক্লিয়ার পুরোপুরি হয়েই গেছে, তার সমস্ত চোট লেগেছিল বা ছোটোখাটো ইঞ্জুরি হয়েছিল সেগুলো তো এতদিনে পুরোপুরি রিকভার হয়েই গেছে। তো প্রায় সার্ভাইভার সিরিজের পরেই আমরা তার রিটার্ন দেখতে পেয়ে যাবো। আর দেখো, আমরা মানডে নাইট ড্রতেই তার রিটার্নটা দেখতে পেয়ে গেলাম। তো এখানে ড্রু ম্যাকিন্টায়ার আর সেথ রলিন্সের কিন্তু একই সমস্যা, ব্লাড লাইন আর সিএম পাঙ্ক। এর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে যারা ফেস টিম রয়েছে তাদেরকে এখন হিল মনে হচ্ছে, কারণ এখানে সেথ রলিন্স আর ড্রু ম্যাকিন্টায়ারের যে পয়েন্ট অফ ভিউটা রয়েছে দেখতে গেলে তারাই কিন্তু ঠিক কথা বলছে, আর এখানে ফেস টিমের কথা বড় ইলজিক্যাল লাগছে। তো সেই জন্য তো এখানে স্টোরি লাইনটা এমন হয়ে গেছে, এখানে মনে হবে যে যারা ফেস তারাই হচ্ছে হিল, আর যারা হিল তারাই হচ্ছে ফেস, কারণ হিলদের কথা যুক্তি থাকলেও ফেসদের কথা কিন্তু তেমন যুক্তি পাওয়া যাচ্ছে না। এটা আমরা কোডি রোডস আর কেভিন ওমেন্সের ক্ষেত্রেও দেখেছি। কেভিন ওমেন্স যে কটা পয়েন্ট বলেছে সব কটাই ভ্যালিড পয়েন্ট, আর সব কটাতে লজিক রয়েছে, কিন্তু কোডি রোডস হচ্ছে সেই বেকার। তো আমার লাগছে কোডি রোডসের টাইটেল রেনো বোরিং, আর কোডি রোডস যে কথাগুলো বলছে সেগুলো আমার খুব একটা তো যথাযথ লাগছে না, কারণ কেভিন ওমেন্সের কথার কোনো উত্তরই কোডি রোডস দিতে পারেনি। শুধুমাত্র কেভিন ওমেন্স তার উপর অ্যাটাক করেছে, র্যান্ডি অর্টনের উপর অ্যাটাক করেছে, তাই জন্য কোডি রোডস বদলা নিতে চায়। কেভিন ওমেন্সের যে কটা কথা কেভিন ওমেন্স বলেছে তার একটাও কিন্তু কাউন্টার কোডি রোডস করতে পারেনি, শুধুমাত্র আমি ভালো মানুষ এই ভালো ভালো করেই কাটিয়ে দিচ্ছে, তেমন কোনো যুক্তিগত কাউন্টার তো আমরা কোডি রোডসের তরফ থেকে দেখতে পাইনি। আর সেই অবস্থাই হচ্ছে এখন সিএম পাঙ্ক আর ব্লাড লাইনের। আর আজকে আমরা নিউ ডে 10 ইয়ার সেলিব্রেশনও দেখতে পেলাম, আর এখানে আমরা একটা শকিং জিনিস দেখতে পাই। আমরা অনেক কিছু আশা করেছিলাম, কিন্তু এই জিনিসটা তো কেউ আশা করেনি, আর সেই জন্যই হয়তো এই জিনিসটা হয়েছে। এখানে আমরা দেখতে পাই যে জেভিয়ার উডস আর কোপি কিংস্টন নিউ ডের ফিউচারের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলো, কিন্তু সেখানে বিগি চলে আসে, আর বিগি এসে এখানে বলে যে আমি তোদের জন্য খুবই খুশি, 10 বছর আমরা কমপ্লিট করেছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে জেভিয়ার উডস আর কোপি কিংস্টনের মধ্যে খুবই ঝামেলা চলছে, কিন্তু আমি একটা জিনিস ঠিক করেছি যে আমি তোদের সাথেই থাকবো এখন। আমি যতদিন না মেডিকেলি ক্লিয়ার হচ্ছে ততদিন আমি তোদের ম্যানেজার হয়ে থাকবো, আর আমি তোদের মধ্যে কোনো সমস্যা হতে দেবো না। কিন্তু এরপরেই হয়ে যায় নিউ ডের হিল টার্ন। এখানে জেভিয়ার উডস আর কোপি কিংস্টন দুজনেরই হিল টার্ন হয়ে যায়। জেভিয়ার উডস তো আগে থেকেই হিল ছিল, কিন্তু কোপি কিংস্টন এখন সেটা জয়েন করে নিয়েছে, তো এটা একটু শকিং লাগলো। আর এখানে বিগিকে খুবই বাজেভাবে অপমান করেছে দুজনে মিলে। তো এখানে কী হয় যে জেভিয়ার উডস এখানে বিগিকে বলে দেয় যে ভাই তুই আমাদেরকে ছেড়ে চলে গেছিলিস, আমরা সবাই তোকে মিস করছিলাম, কিন্তু তুই আমাদেরকে মিস করিসনি। তো বিগি বলে ভাই আমার তো গলার হাড় ভেঙে গেছিলো, আমি নেক ইনজোর হয়ে গেছিলো, আমি ইচ্ছা করে তো যাইনি তোদেরকে ছেড়ে। কিন্তু তখন এখানে কোপি কিংস্টন জেভিয়ার উডস বলে যে নেকে তো অনেকের ইনজুরি হয়েছে, এখানে কার্ট অ্যাঙ্গেল, তারপরে স্টোন কোল্ড স্টিভ অস্টিন, এজ, এদেরও নেকে ইনজুরি হয়েছিল, কিন্তু এরা রিংয়ে আবার রেসলিং জগতে ফিরে এসছে, কিন্তু তুই কি সেটা করতে পারছিস না। তো এখানে এই সমস্ত এক্সাম্পল দেওয়া হয়, আর বিগিকে তো খুবই অপমান করে বলে দেয় যে তুই নিজের লাইফ নিয়ে ব্যস্ত, তুই এখন ডাব্লিউডব্লিউতে নতুন কাজ পেয়ে গেছিস, ডেস্কে বসে কমেন্ট্রি করা, বকবক করা, এইসব তো কাজ হচ্ছে তোর, আর তুই সেটা খুবই এনজয় করছিস, তুই আমাদের কোনো রকম চিন্তা করিস না, তুই খুবই স্বার্থপর। এইটা বলে এখানে বিগিকে অপমান করে, আর তারপর বিগি শেষ পর্যন্ত সব কিছু মিটিয়ে মাটিয়ে বলে যে না এখনও সব কিছু ঠিক হতে পারে বলে গলায় মিলতে যায়, কিন্তু কোপি কিংস্টন এখানে আটকে দেয় আর বিগিকে এখান থেকে চলে যেতে বলে। আর জেভিয়ার উডস তো বলে দেয় যে তুই কোনোদিনও মেডিকেলি ক্লিয়ার হবি না, আর তোকে আমাদের আর কোনো দরকার নেই, তুই এখান থেকে চলে যা, তুই একটা স্বার্থপর মানুষ, তুই যা, তোর সুখের চাকরি তুই কর। এইটা বলে তোমার বিগিকে একটু ইমোশনাল দেখলাম, আর বিগি এখান থেকে চলে গেল, আর নিউ ডের ফাইনালি হিল টার্ন হয়ে গেল তার 10 ইয়ার্স সেলিব্রেশনে। তো এইটা কেউই এক্সপেক্ট করেনি। এদের স্টোরি লাইনটা ইন্টারেস্টিং হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এদের কী হবে সেটাই এখন দেখতে হয়, কারণ এখানে একটা খুবই ইমোশনাল জিনিস জড়িয়ে গেছে। আর এখানে আদৌ বিগির ফিউচার কী হবে সেটাও দেখতে হবে, বিগি আদৌ কোনোদিন মেডিকেলি ক্লিয়ার হবে কি না,
বিগি কোনোদিন রিটার্ন করতে পারবে কিনা আর নিউডের ভবিষ্যৎ কী হবে সেটা এখন একটা অনেক বড় বিষয়। আর আজকের আমরা গান্তারের সাথে ডমডম ভাইয়ের একটা ম্যাচ দেখতে পাই, কিন্তু তার আগে একটা ব্যাকস্টেজের সেগমেন্ট দেখতে পাই যেখানে ডমডম ভাই আর ফিন ব্যালর গান্তারকে গিয়ে বলে যে আমি সাহায্য করেছিলাম বলে তুই ডেমান প্রিস্টকে হারাতে পেরেছিলিস, কিন্তু যেখানে গান্তার তো উল্টে লেগে যায়, বলে আমার তোর মতো লোকের সাহায্যের কোনো দরকার নেই, আমি নিজে থেকেই ডেমান প্রিস্টকে হারানোর দম রাখি, তোকে কে বলেছে আমাকে সাহায্য করতে, আমি তো তোর কাছে সাহায্য চাইনি, তুই ফালতু ফালতু সাহায্য করতে এলি বা কেন, আর তুই কোনো কাজের নস, কোনো যোগ্যতা নেই তোর। আর ফিন ব্যালর এখানে অপরচুনিটি চাইছে টাইটেল ম্যাচের জন্য, কিন্তু এখানে গান্তার বলে দেয় যে তোকে তো আমি অপরচুনিটি দেবো না, তুই কী বা করে নিচ্ছিস যে তোকে অপরচুনিটি দেবো, কিন্তু বরং সে বলে যে আমি ডমডম ভাইকে একটা অপরচুনিটি দেবো, কারণ ডমডম ভাই তো ডেমান প্রিস্টকে পিন করেছে, তো ডেমান প্রিস্টকে যখন হারিয়েছে তখন আমি একে একটা অপরচুনিটি দিতে পারি, তো সেই জন্য এই ম্যাচটা হয়। আর ম্যাচে কী বা হওয়ার ছিল, এখানে ডমডম ভাই বহুত মার খায়, ম্যাচটা দেখে তো খুব মজা তো লেগেছে, ডমডমকে খুবই মারে। তো ডমডম এখানে লাস্টে রেফারির নজরে দিয়ে এখানে লো ব্লো লাগায়, তারপর দুখানা 619 লাগায়, একটা স্ল্যাশও লাগায়, কিন্তু গান্থারের এখানে কিচ্ছু হয়নি, সে 2 নম্বরেই কিক আউট করে দেয়। আর এখানে গান্থার ডমডম ভাইকে হারিয়েও দেয়, আর তারপরে এখানে ফিন ব্যালর এসে গান্থারের উপরে অ্যাট্যাক করে দেয়। আর আমরা দেখতে পেলাম যে এখানে ফিন ব্যালর ডমডম ভাইকে বলছে যে দেখ এইভাবে এদেরকে কাবু করতে হয়, তো ফিন ব্যালর নিজে তো কোনো কাজের নয়, তো 2-3টে ক্রুরা গ্লাস লাগিয়ে ভাবছে গান্থারকে কাবু করে ফেলেছে। আর ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে একটা ম্যাচও অফিসিয়াল করে দিচ্ছে স্যাটারডে নাইট মেন ইভেন্টের জন্য, এখানে আমরা ফিন ব্যালর ভার্সেস গান্থারের ম্যাচ দেখতে পাবো ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। কিন্তু সেটা করেও কোনো লাভ নেই, এখানে খুবই প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, এক তো ফিন ব্যালর বহুত মার খাবে, আর তাছাড়া ডেমান প্রিস্ট হেরেছে ফিন ব্যালরের জন্য, তো এবার ডেমান প্রিস্ট এই ম্যাচটা এসে ইন্টারফেয়ার করবে, যার ফলে ফিন ব্যালর হারবে। আর আমরা ফাইনালি ফিন ব্যালর আর ডেমান প্রিস্টের স্টোরি লাইনটা আরও স্ট্রেচ হতে দেখতে পাবো, এদের মধ্যে রাইভালরি এখনও চলবে, তো এই ম্যাচটা খুবই প্রেডিক্টেবল তো হয়ে গেল। মাঝখান থেকে একটা ভালো জিনিস হবে যে ফিন ব্যালর বহুত মার খাবে গান্তারের কাছে। ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালরকে মাঝে মাঝে অপরচুনিটি দেয়, বড় জায়গায় বুক তো করে, কিন্তু শেষ পর্যন্ত লাস্টের দিকে গিয়ে এমন একটা জিনিস দেখতে পাই যেখানে ফিন ব্যালরের কোনো লাভ তো হয় না, উল্টে তার ক্যারেক্টারটা আরও ডাউন হয়ে যায়, আর দেখে তো মনে হচ্ছে ফিন ব্যালরের কোনো ভ্যালু নেই, ফিন ব্যালর একদম বেকার। আর ডাব্লিউডাব্লিউ তাকে এরকমটা বানিয়েছে, ডেমান প্রিস্টের কাছে হেরে গেল, এছাড়া সেথ রলিন্সের সাথে যখন রাইভালরি চলেছিল তখন সেথ রলিন্সে খুব বাজেভাবে হারিয়েছিল, আর এখন গান্থারের অবস্থা তো জানো, গান্থার ব্যালরের অবস্থা তো খারাপ করবে আর টাইটেলটা রিটার্নও করে নেবে, তো ফিন ব্যালরের শেষ ম্যাচ এখান থেকেও খুব একটা কিছু তো পাওয়ার কিছু নেই, উল্টে ক্যারেক্টারটা আরও বাজে হয়ে যাবে এখান থেকে, আর কমজোর ফিন ব্যালর আরও বেশি কমজোর হয়ে যাবে। আর এছাড়া আরেকটা ম্যাচ অফিসিয়াল হচ্ছে, সেটা হচ্ছে লিভ মর্গান ভার্সেস ইয়ো স্কাই ফর দ্য ওয়ার্ল্ড ওমেন্স চ্যাম্পিয়নশিপ, এটা আমরা স্যাটারডে নাইট মেন ইভেন্টে দেখতে পাবো। আর মনে তো হচ্ছে এখানে রিয়া রিপ্লি এসে ইন্টারফেয়ার করবে, মানে প্রত্যেকটা ম্যাচে কেউ না কেউ ইন্টারফেয়ার করবেই। এখনও পর্যন্ত 3টে ম্যাচ অফিসিয়াল হয়েছে, কোডি রোজ ভার্সেস কেভিন ওভেন্স, সেখানে র্যান্ডি অর্টন আসতে পারে, ডেমান প্রিস্ট ভার্সেস গান্থার ভার্সেস ফিন ব্যালর, এখানে তো ডেমান প্রিস্ট আসবেই আসবে, আর বাকি রইল লিভ মর্গান ভার্সেস ইয়ো স্কাই, এখানে ম্যাচের মাঝখানে রিয়া রিপ্লি না আসলেও লাস্টের দিকে তো রিয়া রিপ্লি আসবেই। তো এই হচ্ছে 3খানা ম্যাচ, আর 3খানা ম্যাচ যখন বুক হয়ে গেছে তো আর বড়জোর 2খানা ম্যাচ আমরা অফিসিয়াল হতে দেখতে পাবো স্ম্যাকডাউন থেকে। আর ডাব্লিউডাব্লিউ পরের সপ্তাহের জন্য হোয়াইট সিক্সের সাথে মিজ আর ফাইনাল টেস্টামেন্টের একটা ট্যাগ টিম ম্যাচও বুক করে দিয়েছে, 8-ম্যান ট্যাগ টিম ম্যাচ, ফাইনালি এদের মধ্যে ম্যাচ দেখতে পাবো, আর যেখানে মনে হচ্ছে ফাইনাল টেস্টামেন্ট আর মিজের বেশ ভালো মতো ধোলাই হতে চলেছে। তো এই ছিল আজকের মানডে নাইট ড্রয়ের মেন জিনিস। আর হচ্ছে আমি সকালবেলা ভিডিও বানাইনি, কারণ ব্যাপারটা হচ্ছে সকালে সবাই মানডে নাইট ড্র শেষ হয় আর আমি তখনই ভিডিও বানাতে বসে যাই, তো ভাবার জন্য বেশি টাইম হয় না, রতে যা দেখলাম তাই গড়গড় করে বলতে থাকলাম। কিন্তু সন্ধেবেলা ভিডিও বানালে একটা সুবিধা হচ্ছে যে তুমি বেশ টাইম পেয়ে যাও ভাবার জন্য, তো সেই জন্য প্রত্যেকটা পয়েন্ট অফ ভিউ দিয়ে কে ভালো কে ঠিক করছে, কোনটা খারাপ হচ্ছে কোনটা ভুল হচ্ছে, এগুলো একটু অ্যানালাইসিস করে বলা যায়, তো সেই জন্যই ভাবলাম যে একেবারে সন্ধ্যাবেলাতেই ভিডিও বানাবো। আর ফাইনালি ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বারের জন্য একটা পোস্টার রিলিজ করেছে, এটা হচ্ছে অফিসিয়াল পোস্টার দেখতে পাচ্ছ, আপাতত এখন এটাই অফিসিয়াল পোস্টার, কিছুদিন পর হয়তো এতে আরও চেঞ্জ আসবে বা আমরা গ্রাফিক্সে কিছু চেঞ্জ দেখতে পাবো, একটা ফাইনাল পোস্টার আসবে আর রয়্যাল রাম্বলের পরই হয়তো সেটা আসতে চলেছে। আর মেন বিষয় হচ্ছে যেখানে সিএম পাঙ্ক অ্যাডভার্টাইজ রয়েছে, আর এখানে আমরা জন সিনাকে একদম ফ্রন্টে দেখতে পাচ্ছি, তো অনেক দিন পর বহু বছর পর আবার জন সিনা ডাব্লিউডাব্লিউর কোনো পোস্টারে একেবারে পোস্টার বয়ের মতো সামনে রয়েছে, তো এটা দেখেও বেশ সেই পুরনো ফিল আসছে। তো এলিমিনেশন চেম্বারটা মনে হচ্ছে এবার জন সিনার নামেতেই যাবে, আর রয়্যাল রাম্বলটাও যা দেখতে পাচ্ছি জন সিনার নামেতেই যেতে চলেছে, কারণ বেটিং ওয়ার্ডসের অ্যাকর্ডিং কিন্তু জন সিনা এখনও পর্যন্ত 1 নম্বরেই রয়েছে, যার রয়্যাল রাম্বল ম্যাচ জেতার চান্স সব থেকে বেশি। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে তোমার পরের ডাব্লিউডাব্লিউর একটা নিউজ ভিডিওতে।